আমরা বুঝলাম যে ব্যাংক ব্যাপারটা কি আর অব্যাংকিং ব্যাপারটা কি, কিন্তু এই ব্যাংক আর অব্যাংকিং এতগুলো কথা যে বললাম তাদের কি কি মূল পার্থক্য আছে, বা ব্যাংকের সঙ্গে অব্যাংক, এই যে অব্যাংক কথাটা আসছে তাদের মধ্যে মূলত কি পার্থক্য আছে। তাহলে পার্থক্য কার 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 পার্থক্য বললাম? ব্যাংকিং আর অব্যাংকিং। তাহলে এটা ব্যাংকিং, তার সঙ্গে অব্যাংকিং এর পার্থক্য। ফার্স্ট যে পার্থক্যটা আছে বা যে পার্থক্য দিয়ে প্রথম বুঝতে পারি সেটা হচ্ছে ব্যাংক আমানত, অর্থাৎ ব্যাংকের কাছে যে টাকাটা জমা পড়ছে সেই ব্যাংকের আমানত অর্থ হিসাবে কাজ করে, আর অব্যাংকিং প্রতিষ্ঠানের আমানত অর্থ হিসাবে কাজ করে না। কেন বলছি একটা অর্থ হিসাবে কাজ করছে আরেকটা অর্থ হিসাবে কাজ করছে না? না, ব্যাংকের কাছে যে আমানতটা জমা পড়লো সেই আমানতটা কি করছে না, ওর নামে একটা চেক দিয়ে দিচ্ছে, তাহলে সে দরকারের সময় চেক কেটে টাকা তুলছে, বাকি সময়টা ওই টাকাটা ঘুরছে অর্থনীতিতে। আবার যে লোন নেবে বলে এলো তাকেও কি করছে না, একটা অ্যাকাউন্ট খুলে তাকেও চেক দিয়ে দিচ্ছে, সে যখন চেকের মাধ্যমে টাকাটা তুলছে তার আগে পর্যন্ত টাকাটা ঘুরছে। অর্থাৎ অর্থনীতিতে তখনই টাকার সৃষ্টি হয় যখন টাকাটা মার্কেটে রোল করে, আর ব্যাংক নিশ্চয়ই জনগণের কাছ থেকে টাকা তুলে ফেলে রাখে না। ফেলে রাখে কীরকম না, যত টাকা জমা পড়লো তার মধ্যে একটা পার্ট সরিয়ে রাখে। কেন না, ব্যাংক তার অভিজ্ঞতা থেকে দেখেছে যে কিছু মানুষ প্রত্যেক দিন কিছু না কিছু টাকা তোলে, তাহলে সেই আইডিয়া অনুসারে টাকাটা সরিয়ে রেখে বাকি টাকাটা সে লোনের কাজে লাগাবে, ঋণ দিতে কাজে লাগাবে, সেটা বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিতে পারে। কিন্তু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করলো সেই আমানতের ওপর কিন্তু চেক কাটার ক্ষমতা অব্যাংকিং প্রতিষ্ঠানের নেই। কেন নেই না, অব্যাংকিং প্রতিষ্ঠান কি করছে, বিনিয়োগ করে বা দীর্ঘমেয়াদী ঋণদান করে। তাহলে দীর্ঘমেয়াদী ঋণদান যদি করে, যে জনগণ টাকাটা রেখেছিল সে যদি বলে যে আমার টাকাটা আজকে ফেরত দিতে হবে, নিশ্চয়ই ওরা পারবে না। দেখবে এলআইসি জিআইসি এরা কত 5 বছর 10 বছরের আমানতে বলে না মানি ব্যাক পলিসি, একটা নির্দিষ্ট সময়ের আগে তুমি টাকা ফেরত পাবে। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু যে আমানতটা জমা পড়ে সেটা কিন্তু অর্থ হিসাবে কাজ করে না। তাহলে যাদের অর্থ হিসাবে কাজ করে না তারা অব্যাংকিং, আর যাদের অর্থ হিসাবে কাজ করে তারা হচ্ছে ব্যাংকিং। সেকেন্ড, ব্যাংক তার কাছে যে চলতি আমানত আছে, কারেন্ট অ্যাকাউন্ট, চলতি আমানতে যে অর্থটা জমা পড়ে তার উপরে কিন্তু চেক কাটার ক্ষমতা ব্যাংকের আছে, বা চলতি আমানতের ওপর চেক কেটে ঋণ প্রদান করতে পারে। কিন্তু অব্যাংকিং প্রতিষ্ঠানে চলতি আমানত বলে কিছু নেই। কারেন্ট অ্যাকাউন্ট আছে জানো, এলআইসি জিআইসি এদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলা যায়। তুমি ধরো এলআইসির একটা প্রিমিয়াম করেছো, পারবে না। তাহলে এইটা হচ্ছে যে এদের দুজনের মধ্যে ডিফারেন্সিয়েশন। 3 নম্বর সব থেকে বড় ডিফারেন্সিয়েশন, যে ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে চলতেই হয়। কীরকম কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম না, কেন্দ্রীয় ব্যাংক যে হারে সিআরআর বাড়ায় বা এসএলআর বাড়ায়, আমরা পড়াবো কেন্দ্রীয় ব্যাংকের যখন কার্যাবলী হবে, তো সেই নিয়মগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংকে বা ব্যাংকিং যে ব্যবস্থাটা আছে তাকে মেনে চলতে হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের যা রুলস আছে সেই রুলস মেনে চলে না। কার রুলস মেনে চলে জানো? বলো। আইআরডিএ, হ্যাঁ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, এদের নিয়ম মেনে চলে। তো এইটা দিয়েও আমরা পার্থক্য করতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে চলে, কিন্তু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মানতে বাধ্য নয়। আরেকটা পার্থক্য হয় যে ব্যাংক চলতি আমানত, মধ্যবর্তী আমানত এবং দীর্ঘমেয়াদী আমানত 3টে ক্ষেত্রেই লোন দিতে পারে, কিন্তু অব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষেত্রেই কেবলমাত্র ঋণ প্রদান করতে পারে। আর কি হতে পারে? আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, না, ব্যাংক চাহিদা আমানত সৃষ্টি করতে পারে, কিন্তু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান চাহিদা আমানত সৃষ্টি করতে পারে না। চাহিদা আমানত মানে কি না, ব্যাংক বলতে পারবে? চাহিদা আমানত মানে ব্যাংক কি করে, কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে বা চলতি আমানত যেটা আছে তার উপরে কী করতে পারে, চেক কাটতে পারে, বা কারো নামে হচ্ছে যে লোন অ্যাকাউন্ট খুলে দিয়ে বা তাকে চেক দিয়ে দিল, তাহলে সে ওই টাকাটাকে
খাটাতে পারবে মার্কেটে। বা যে লোন দিল বা যার কাছ থেকে সঞ্চয়টা সংগ্রহ করলো তাকেও ব্যাংক কী করতে পারে, একটা টাকা সরিয়ে রেখে দিতে পারে। অর্থাৎ টাকাটা কিন্তু মার্কেটে রোল করে। তাই কি বলছে, চাহিদা আমানত সৃষ্টি করছে। চাহিদা মানে কি, ওই টাকাটা সে মার্কেটে নিয়ে যাচ্ছে। ব্যাংক কীভাবে চাহিদা আমানত সৃষ্টি করে জানো? ধরো 50 টাকা তোমাকে দিল, তুমি ওই 50 টাকা নিয়ে একটা বাজারে আলু কিনলে, ওই আলু দোকানি আবার ধরা যাক সে যেখান থেকে মাল নিয়ে এসেছিলো তাকে ওই 50 টাকা দিল। ওই 50 টাকা যতগুলো হাত ঘুরবে তত টাকার ডিমান্ড তৈরি করবে। ধরো 50 টাকা 10টা হাত ঘুরে গেল, তাহলে 500 টাকার ডিমান্ড ক্রিয়েট করলো। ওকে, কিন্তু দেখো 50 টাকা তুমি যখন ওকে দিয়ে দিচ্ছ তোমার কিন্তু আর হাতে কোনো টাকা নেই, কিন্তু ও আবার যখন দিচ্ছে ওই 50 টাকাটা ঘুরছে চারিদিকে। তাহলে এইভাবে কি করতে পারে না, চাহিদা আমানত সৃষ্টি করতে পারে। আর কি বলছে না, একটা ব্যাংকের ঋণ দানের ক্ষমতা নির্দিষ্ট হলেও অনেকগুলো ব্যাংক মিলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থকে তার থেকে অনেক বেশি টাকার আমানত সৃষ্টি করে দিতে পারে। যেটা বললাম, ধরো আমার কাছে 100 টাকা জমা পড়েছে, আমি 100 টাকা থেকে 10 টাকা সরিয়ে ওকে 90 টাকা দিয়েছি। ওই ব্যক্তি আবার ধরো ওই ব্যাংকে গিয়ে 90 টাকা রেখেছে, সেই 90 টাকা আবার অন্যজনের কাছে। এরকম 100 টাকা অনেক হাত ঘুরে বহু টাকা সৃষ্টি করতে পারে। কত টাকা সৃষ্টি করতে পারে সেটা আমরা পরে পড়বো, একটা অঙ্ক দিয়ে আমি দেখাবো। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংকিং আর অব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠান তাদের মধ্যে মূল পার্থক্য।